সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উপরে এটি আমাদের দশম অনলাইন ক্লাস, অর্থাৎ এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন অংশের উপরে 9টি অনলাইন ক্লাস সম্পন্ন করেছি। প্রথমে আমরা যথারীতি দেখে নেব সর্বশেষ অনলাইন ক্লাসে, অর্থাৎ এই অধ্যায়ের উপরে অনুষ্ঠিত নবম অনলাইন ক্লাসে আমরা কি শিখে এসেছিলাম। প্রথমে আমরা যেটি দেখে এসেছিলাম, সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা পৃষ্ঠটান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছিলাম। পৃষ্ঠটান রাশিটি কি প্রকাশ করে সেটি জেনেছিলাম। এরপরে আমরা পৃষ্ঠটান সংক্রান্ত অন্যান্য যে পদার্থবৈজ্ঞানিক প্রেক্ষিত, অর্থাৎ আমরা পৃষ্ঠটানের সংজ্ঞা জেনেছিলাম, এর মাত্রাটি কি সেটি জেনেছিলাম, এবং পৃষ্ঠটানের একক অর্থাৎ এসআই একক কিভাবে এটি মাপা হয় সেই এসআই এককটি আমরা জেনেছিলাম। এরপরে আমরা আন্তঃআণবিক বলের দুটি বিশেষ প্রকার সংশক্তি বল এবং আসঞ্জন বল সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। এরপরে আমরা ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব সম্পর্কে ধারণা লাভ করেছি। এই ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব দ্বারাই আমরা পৃষ্ঠটানের একটি ব্যাখ্যা দ্বারা করাতে পারি, পৃষ্ঠটানের একটি ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে সেটি আমরা জেনেছিলাম। এবং আমরা এটিও জেনেছিলাম যে কি কারণে, অর্থাৎ এই তত্ত্ব অনুসারে আমরা এই ব্যাখ্যাটি পেয়েছি যে কেন পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের পৃষ্ঠে কাজ করে, বাইরেও নয় ভিতরেও নয়। এরপরে আমরা যেটি জেনেছিলাম সেটি আমরা পৃষ্ঠটানের মতোই আরেকটি রাশি রয়েছে, সেটি নাম পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি কাকে বলে তার প্রাথমিক ধারণাটি আমরা জেনেছিলাম, তার মাত্রা এবং একক সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং সবশেষে আমরা পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, যার মাধ্যমে আমরা হাতে কলমে এই যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সংক্রান্ত যে জ্ঞান সেটি আমরা ব্যবহারিকভাবে কিভাবে ব্যবহার করতে পারি, কিংবা উদ্দীপকে কিংবা অন্য যে কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্যকে আমরা কি করে পৃষ্ঠটান কিংবা পৃষ্ঠ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারি সেটি আমরা দেখেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আজকের ক্লাসে আমরা প্রথমে যেটি দেখব সেটি পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটান এবং এদের দ্বারা সম্পাদিত কাজের যে রাশিমালা সেটি আমরা দেখে নেব। তাহলে আমরা একটু স্ক্রিনে দেখে নেই। প্রথমেই আমরা দেখে নেব একটু পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি অনেকে হয়তো আন্দাজ করতে পারো, কারণ এর আগের দিন আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে পৃষ্ঠ শক্তির মাত্রা এবং এককটি দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি কাকতালীয় ভাবে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানের মাত্রা এবং একক কিন্তু হুবহু একই মাত্রা এবং একই একক। যদি আমি আবার মনে করিয়ে দিচ্ছি, মাত্রা এবং একক একই হওয়া মানেই কিন্তু রাশি দুটি একই হওয়া নয়। পৃষ্ঠ শক্তি আলাদা রাশি, পৃষ্ঠটান আলাদা রাশি, এদের সংজ্ঞা আলাদা, এদের তাৎপর্য আলাদা। এখন তাহলে আমরা যদি একটু পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির সম্পর্কটি দেখতে চাই, দেখো এখানে স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখানো হয়েছে? ছবিতে এখানে সরু তার দিয়ে ABLM একটি আয়তাকার ফ্রেম তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখন ফ্রেমটিকে তুমি যদি একটি সাবানের বুদবুদে বা সাবান পানিতে চুবিয়ে তুলে আনো, সেক্ষেত্রে ABCD একটি আয়তাকার ফ্রেমে একটি সাবান পানির বুদবুদ সৃষ্টি হবে, ঠিক আছে। এই যে এখানে মাঝখানে ডট ডট দেওয়া যে অংশটুকু, এখানে একটি, যেহেতু চারকোনা ফ্রেম সে কারণে এখানে একটি চারকোনা বুদবুদের পর্দা সৃষ্টি হয়েছে। এখন পৃষ্ঠটানের কারণে আমরা এর আগের দিনে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সম্পর্কে জেনেছি। পৃষ্ঠটান কিন্তু চেষ্টা করবে সেই ক্ষেত্রফলটি ছোট করে আনার, সংকুচিত করার, ঠিক আছে। এখন এখানে আমরা একটু দেখে নেই আলাদা রঙে, এই যে ABLM যে তারের ফ্রেমটি, এই ফ্রেমটি আসলে দুটি অংশে বিভক্ত, ঠিক আছে। একটি অংশ এই যে এই অংশটি, যেটি 3 দিক পর্যন্ত বিস্তৃত। AB অংশটি এখানে স্থায়ীভাবে শক্ত করে অর্থাৎ দৃঢ়ভাবে আটকানো, আর এই অংশটি অর্থাৎ এই যে CD অংশটি কিন্তু এখানে দৃঢ়ভাবে আটকানো নয়, এটি এরকম, ঠিক আছে। এটি এখানে দুই প্রান্তে একটু উন্মুক্ত, যাতে সেটি এই চতুর্ভুজ আকৃতি অর্থাৎ আকৃতিটি বজায় রাখে, কিন্তু এর অবস্থানটি এই বরাবর নড়াচড়া করতে পারে, অর্থাৎ সেটি এখানেও আসতে পারে এখানেও আসতে পারে। তুমি যদি এর উপর একটি বল প্রয়োগ করো, দেখা যাবে সেটিকে টেনে এখানে নিয়ে আসা গেছে, ঠিক আছে। তাহলে এই যে সিডি যে তারটি অর্থাৎ সিডি যে অংশটি, এই অংশটুকু নড়াচড়া করতে পারে, ঠিক আছে। তাহলে সিডি অংশটি এখন এই অংশটুকু যেহেতু নড়াচড়া করতে পারে এবং এই বাকি 3 দিক যেহেতু দৃঢ়ভাবে সংযুক্ত, সে কারণে পৃষ্ঠটানের কারণে যদি এখন এই পৃষ্ঠটি অর্থাৎ এই বুদবুদের পৃষ্ঠটি যদি ছোট হতে চায়, সিডি তারটি কিন্তু ভেতরের দিকে অর্থাৎ এবি এর দিকে সরে যাবে, কারণ এদিকে ছাড়া তার আর নড়বার কোনো জায়গা নেই, ঠিক আছে। এখন আমরা যদি একে আবার টেনে এখানে নিয়ে আসতে চাই, অর্থাৎ একে যদি টেনে ML অবস্থানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই বাইরের দিকে একটি বাহ্যিক
বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মনে করা যাক যে এখানে হচ্ছে একটি ঠিক সমান ও বিপরীত বল প্রয়োগ করে আমরা একে টেনে নিয়ে আসলাম এবং এর হচ্ছে এক্স পরিমাণ সরণ হলো, এই যে এই এক্স পরিমাণের সরণ হলো। ঠিক আছে, এখন দেখো ফ্রেমটির এবি বাহুর যে মোট দৈর্ঘ্য এখানে আমরা প্রথমে মার্ক করে রেখেছি, এই বরাবর এর প্রস্থ যেটি সেটি হচ্ছে এল আর পৃষ্ঠটান হচ্ছে টি। এখন সিডি তারের উপরে, এটি কিন্তু এর আগের দিন আমরা যখন একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি তখনও দেখেছি, এই যে তারের এখানে কিন্তু তার বরাবর এখানে দুইটি পৃষ্ঠ আছে, উপরের দিকে একটি পৃষ্ঠ, নিচের দিকে একটি পৃষ্ঠ। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু মোট দৈর্ঘ্য যেটি পৃষ্ঠটানের কারণে ক্রিয়া করবে সেটি কিন্তু এর দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে, এই যে উপরের দিকে একটি তল আছে, নিচের দিকে আরেকটি তল আছে। যদি এটি যদি পানির তল হতো সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র একটি তল নিতাম, কারণ সেটির দুইটি তল থাকতো না। কিন্তু বুদবুদ হচ্ছে একদম পাতলা কাগজের মতো একটি গোলকাকৃতি বা চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট অবস্থা। এর কিন্তু বাইরের দিকে একটি পৃষ্ঠ রয়েছে, ভেতরের দিকে আরেকটি পৃষ্ঠ রয়েছে, অর্থাৎ দুইটি পৃষ্ঠ রয়েছে। এই দুইটি পৃষ্ঠের কারণে এর উপরে যে পৃষ্ঠটান সেটি হয়ে যাবে হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটান জনিত আমরা মোট বল কোথা থেকে পাবো? আমরা মোট বল পাবো এই যে আমরা পাবো হচ্ছে পৃষ্ঠটানকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে, অর্থাৎ এটিরও আবার এখানে যেহেতু দুটি পৃষ্ঠ সে কারণে বলটিও দ্বিগুণ হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পৃষ্ঠটান জনিত মোট বল কত পাচ্ছি? এফ সমান সমান আমরা পাচ্ছি 2TL। অর্থাৎ এই যে এখানে যদি আমরা একে আবার এখানে নিয়ে আসতে চাই টেনে, তার মানে আমাদের ঠিক এর সমান ও বিপরীত পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমাদের এফ এর মানটি হতে হবে ঠিক 2TL এর সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে এখন দেখো বুদবুদের ক্ষেত্র, এই যে এখানে এই বলের উৎস কিন্তু পৃষ্ঠটান। ঠিক আছে, এখন বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সিডি তারকে যদি বাইরের দিকে এক্স পরিমাণ সরাও, এই যে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এবং এক্স পরিমাণ সরালাম, এই যে এটা হচ্ছে এক্স পরিমাণ সরণ হলো, তাহলে কি হলো? এখানে একটি বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগের কারণে একটি সরণ ঘটেছে। তাহলে বল এবং সরণের সমন্বয় কি হয় সেটি আমরা জানি, বল এবং সরণের সমন্বয় হচ্ছে কাজ হয়। তাহলে এখানে দেখো এই যে বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সিডি তারকে যখন আমরা বাইরের দিকে এক্স পরিমাণ সরিয়ে আনলাম, এক্স পরিমাণ সরণ ঘটালাম, এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ ডাব্লিউ সমান সমান এফ এক্স। এফ এর মান আমরা একটু আগেই দেখে এসেছি, এফ এর মান হচ্ছে 2TL, অর্থাৎ এফ এক্স মানে হচ্ছে 2TL এক্স। ঠিক আছে, এখন এই যে কাজের সঙ্গে এখানে কিসের সম্পর্ক? কাজের সঙ্গে সম্পর্ক হচ্ছে পৃষ্ঠ শক্তির, অর্থাৎ একক ক্ষেত্রফল বৃদ্ধিতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় সেটি হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এই যে আমরা যে একক পরিমাণ কাজের জন্য আমরা যে এখানে যে ক্ষেত্রফলটি বৃদ্ধি করলাম সেটি আমরা কোথা থেকে পাবো? এই যে এই পরিমাণ ক্ষেত্রফল আমরা এখানে বৃদ্ধি করলাম না, এই ক্ষেত্রের খেয়াল করো, এই ক্ষেত্রটি কতখানি ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে? শুধুমাত্র এইটুকুর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি হিসাব করি, এর দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ, প্রস্থ হচ্ছে এক্স পরিমাণ। ঠিক আছে, এদিকে এল পরিমাণ, এদিকে এক্স পরিমাণ, তাহলে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এল এক্স। আমরা দেখেছি বুদবুদের কিন্তু আবার দুটি পৃষ্ঠ, বাইরের দিকে একটি পৃষ্ঠ, ভেতরে কিংবা উপরে একটি, নিচে একটি, তাহলে এই ক্ষেত্রফলের বৃদ্ধিটি হবে তার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ 2LX। তাহলে এই যে এখানে MLCD, এখানে মোট ক্ষেত্রফলের যে বৃদ্ধি সেটির পরিমাণ কত? 2LX। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবারে দেখো, তাহলে আমরা এবার যদি একটু পৃষ্ঠ শক্তির সংজ্ঞা আমরা জানি, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যেই পরিমাণ কাজ হয় বা কৃত কাজ হয় সেটিকেই আমরা বলছি হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তির রাশিমালা অনুসারে যদি আসি, পৃষ্ঠ শক্তির রাশিমালা ই সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এই যে এখানে আমরা কাজের রাশিমালা বের করলাম না, যে ডব্লিউ সমান সমান 2TLX, তাহলে এই যে এটি হচ্ছে 2TLX ডিভাইডেড বাই এটি হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন অর্থাৎ ডেল্টা এ, তাহলে সেটির মান হচ্ছে 2LX। তাহলে দেখো এই যে 2 এর সাথে 2 কাটাকাটি, এল এর সাথে এল কাটাকাটি, এক্স এর সাথে এক্স কাটাকাটি, সব যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমার ডান পক্ষে আর কি থাকলো? আমার বাকি থাকলো হচ্ছে টি। দেখো আমরা শুরু করেছিলাম ই এর রাশিমালা দিয়ে, আমরা কিন্তু পেলাম ই সমান সমান টি, অর্থাৎ সংখ্যাগতভাবে ই এর মান এবং টি এর মান একই মান। ঠিক আছে, তাহলে কি হলো? কিন্তু এই যে এই কথাটি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কি বলা হয়েছে? পৃষ্ঠ শক্তির সংখ্যামান পৃষ্ঠটানের সংখ্যামানের সমান হবে, অর্থাৎ কোনো একটি তরল পদার্থের পৃষ্ঠ শক্তি যদি 7.2 হয় তার পৃষ্ঠটানও ঠিক 7.2 মান বিশিষ্টই হবে। ঠিক আছে, কিন্তু তাদের
সংখ্যা মান এক হলেও তারা এক নয়, অর্থাৎ পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান কিন্তু একই রাশি নয়, এদের সংজ্ঞা আলাদা, এদের তাৎপর্যও আলাদা, কিন্তু হিসাব থেকে আমরা এটি দেখলাম যে তারা একই মান ধারণ করে। ঠিক আছে, কোন মান? সংখ্যা মান। ঠিক আছে, না হলে কিন্তু খেয়াল রাখতে হবে একটি ভেক্টর রাশি আর একটি হচ্ছে স্কেলার রাশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠটানের সম্পর্ক সম্পর্কে জানলাম। তাহলে এবারে যদি আমরা একটু দেখি পৃষ্ঠ শক্তি জনিত কারণে যে সম্পাদিত কাজ তার রাশিমালাটি যদি আমরা একটু দেখে আসি। এখানে আমরা একটু আগেই জানলাম যে তরলের পৃষ্ঠে যদি ক্ষেত্রফল পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কাজ সম্পাদন করতে হবে। এখন এটি দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি করা হতে পারে, অর্থাৎ প্রসারণ ঘটতে পারে। প্রসারণ করতে হলে কিন্তু বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তল দ্বারা শক্তি শোষিত হয়, অর্থাৎ তলের আশেপাশে যেখানে আছে পরিবেশ যেটি আছে পরিবেশ থেকে সে শক্তি শোষণ করে, অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায়। একইভাবে আবার তরল পৃষ্ঠের যদি ক্ষেত্রফল কমানো হয় অর্থাৎ সংকুচিত করা হয় সেক্ষেত্রে শক্তি নির্গত হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে যদি আমরা একটু সম্পাদিত কাজের রাশিমালা হিসাব করি, এখানে কি বলা যেতে পারে? এখানে বলা যেতে পারে সম্পাদিত কাজ এটি সমান সমান হবে হচ্ছে প্রয়োজনীয় শক্তি বা নির্গত শক্তি। এটি আসলে আমরা শক্তি নিত্যতা সূত্র বলে একটি ব্যাপার জেনে এসেছি বহুদিন ধরে, এবং সেখান থেকে আমরা জানি যে শক্তির আসলে কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না। তুমি যতখানি শক্তি প্রদান করবে ঠিক ততখানি কিন্তু কাজ পাবে। ঠিক আছে, তাহলে এখন এই প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পাবো? প্রয়োজনীয় শক্তি মানে যেহেতু সম্পাদিত কাজ, তাহলে সম্পাদিত কাজ দুভাবে হতে পারে। একটু আগে আমরা দেখেছি যে পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রসারণ তাকে যদি আমরা পৃষ্ঠটান দ্বারা গুণ করি তাহলে সেটি প্রয়োজনীয় শক্তির রাশিমালা পাবো। অথবা এমনও হতে পারে নির্গত শক্তি। নির্গত শক্তি কখন হবে? যখন সংকোচন করছে, অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফলের সংকোচন, তাকে যদি আমরা পৃষ্ঠটান দ্বারা গুণ করি। একটু আগে আমরা দেখে এসেছি পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মান যেহেতু একই, সে কারণে পৃষ্ঠ শক্তির বদলে আমরা পৃষ্ঠ টান দিয়ে গুণ করলেও কিন্তু মানগতভাবে একই ফলাফল পাবো। তাহলে আমরা কি পেলাম? প্রয়োজনীয় শক্তি হচ্ছে প্রসারণের পরিমাণ গুণ পৃষ্ঠ টানের মান, আর নির্গত শক্তি হচ্ছে সংকোচনের পরিমাণ গুণ পৃষ্ঠ টানের মান। ঠিক আছে, তাহলে এই যে যদি আমরা গাণিতিকভাবে একটু লিখি অর্থাৎ বীজগাণিতিকভাবে দেখার চেষ্টা করি, তরলের পৃষ্ঠটান যদি টি পরিমাণ হয় এবং ক্ষেত্রফলের পরিবর্তন যদি ডেল্টা এ পরিমাণ হয় সেক্ষেত্রে সম্পাদিত কাজ অর্থাৎ শক্তির রাশিমালা হবে ডব্লিউ সমান সমান ই, অর্থাৎ ই সমান সমান ডেল্টা এ ইন্টু টি। ঠিক আছে, তাহলে এই যে এটি হচ্ছে কাজের রাশিমালা, অথবা এখানে নির্গত বা শোষিত শক্তির পরিমাণ, এটি সমান সমান হবে হচ্ছে ডেল্টা এ গুণ টি, যেখানে ডেল্টা এ হচ্ছে তার ক্ষেত্রফলের পরিবর্তন, টি হচ্ছে তার পৃষ্ঠটান। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আমরা হচ্ছে পৃষ্ঠ শক্তি সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা আবার একটু দেখে আসি এবং তার সমাধানটি করার চেষ্টা করি। আমরা প্রথমে একটু এই যে গাণিতিক সমস্যাটি সেটি আমাদের স্ক্রিনে একটু দেখে নেব। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সাবানের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত। এখানে কি কি দেওয়া আছে? এখানে কিছু রাশি তোমাকে দেওয়া আছে, কিছু তথ্য তোমাকে দেওয়া আছে। প্রথম তথ্যটি দেওয়া আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের সাবানের বুদবুদ সৃষ্টি করতে হবে, অর্থাৎ বুদবুদটি কিন্তু ছিল না। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে যে যেই পদার্থের, অর্থাৎ এখানে যেহেতু সাবানের বুদবুদ সৃষ্টি করা হচ্ছে তার মানে সাবান পানির বা যেই পদার্থ ব্যবহার করেছে তার পৃষ্ঠটান টি সমান সমান 3 × 10⁻⁻2 নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই হচ্ছে কি কি দেয়া আছে সেটা একটু লিখে ফেলবো। এখানে কি দেয়া আছে? এখানে যা যা দেয়া আছে সেগুলো যদি আমরা একটু তালিকা করে ফেলি। এখানে আমরা পাচ্ছি যে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধকে আমরা সাধারণত r দ্বারা প্রকাশ করি। ব্যাসার্ধ r সমান সমান 5 সেন্টিমিটার। এখন মুশকিল হচ্ছে সেন্টিমিটার, এটি কিন্তু এসআই একক নয়, অর্থাৎ আমাদের এটি পরিবর্তন করতে হবে। আমরা লিখব 5 × 10⁻⁻2 মিটার। ঠিক আছে, তাহলে এটি গেল হচ্ছে আমাদের বুদবুদের ব্যাসার্ধ। এখন আরেকটি তথ্য এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে পৃষ্ঠটান টি সমান সমান 3 × 10⁻²।
অর্থাৎ আমরা লিখে ফেললাম যে দেয়া আছে পৃষ্ঠটান টি সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আর কি দরকার দেখো, আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। একটু আগেই আমরা কিন্তু দেখে এসেছি যে সাবান বুদবুদের একটি মুশকিল হচ্ছে সাবানের বা যে কোনো বুদবুদের পৃষ্ঠ কিন্তু দুইটি। এটি হচ্ছে একটি বেলুনের মতো পাতলা একটি পর্দা, যার বাইরের দিকে একটি পৃষ্ঠ, ভেতরের দিকে আরেকটি পৃষ্ঠ। তাহলে সরাসরি আমরা হিসাব করলে এই ব্যাসার্ধের যে ক্ষেত্রফল পাওয়ার কথা, আমরা কিন্তু তার দ্বিগুণ ক্ষেত্রফল পাবো। অর্থাৎ এখানে ব্যাসার্ধের পরিবর্তন কত হবে, এখানে ব্যাসার্ধের পরিবর্তন হবে ডেল্টা এ। এটি যেহেতু বুদবুদ গোলকাকৃতির একটি বস্তু, সেক্ষেত্রে এটি সাধারণ যে রাশিমালা সেটি হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। এটি আবার আমাদের গুণ করতে হবে 2 দ্বারা, কারণ বাইরের একটি পৃষ্ঠ, ভেতরের আরেকটি পৃষ্ঠ। তাহলে এখানে এই যে আর এর মান যেহেতু আছে 4 পাই আর স্কোয়ার, আমরা যদি একটু হিসাব করি যে 4 পাই আর স্কোয়ার ইন্টু 2, এটি হিসাব করলে আমরা পাই 628.31 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে যে এখানে কৃত কাজ কত, অর্থাৎ আমাদের কাজের পরিমাণ কত, সেটি আমাদের এখানে নির্ণয় রাশি। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা কি দেখে এসেছিলাম, আমরা দেখে এসেছিলাম যে এখানে কৃত কাজের পরিমাণ বা ব্যয়িত শক্তির পরিমাণ আমরা জানি এটি সমান সমান হচ্ছে, আমরা এভাবে লিখতে পারি, এটি সমান সমান হচ্ছে ডেল্টা এ গুণ পৃষ্ঠটান। ঠিক আছে, তাহলে আমাদের সব মানই এখন জানা আছে। আমরা যদি মানগুলো বসিয়ে দিই এবং মানগুলো বসিয়ে দিয়ে আমরা যদি এখন একটু হিসাব করে ফেলি, হিসাব করে ফেললে আমরা কি পাই, আমরা হিসাব করে ফেললে এটির মান হচ্ছে 6.31 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটির সঙ্গে আবার গুণ হবে কি টি এর মান, অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম, সব মিলিয়ে আমরা হিসাব করলে যেটি পাই সেটি হচ্ছে 1.87 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটি যেহেতু কাজের পরিমাণ, তাহলে এর একক হচ্ছে জুল। 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে মিলি, তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 1.87 মিলি জুল। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা পেলাম এটি হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু আসলে পৃষ্ঠ সৃষ্টি করতে অর্থাৎ পৃষ্ঠ পরিবর্তনের জন্য কৃতকাজ নির্ণয় করছি, কিন্তু সে কারণে আমরা কি ব্যবহার করলাম, পৃষ্ঠ টানকে ব্যবহার করলাম। কেন ব্যবহার করতে পারলাম, কারণ একটু আগেই আমরা জেনে এসেছি যে সংখ্যাগতভাবে পৃষ্ঠ টানের মান এবং পৃষ্ঠ শক্তির মান কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা প্রথমেই আমরা হচ্ছে স্পর্শকোণ সম্পর্কে এবং বৈশিকতা সম্পর্কে জানবো। আমরা প্রথমে সংজ্ঞাটি দেখে নিই। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হলো যে কঠিন ও তরলের স্পর্শ বিন্দুতে তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সঙ্গে তরলের মধ্যে যেই কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি স্পর্শকোণ। এখন এই যে আমরা কোন একটি তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, সেটি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করে, এটি আমরা অনেক আগে থেকে জেনে এসেছি। অর্থাৎ তরল পদার্থকে ধারণ করতে কিন্তু কোনো একটি পাত্রের প্রয়োজন হয়। তরল পদার্থকে তুমি বাতাসের মধ্যে ভাসিয়ে রাখতে পারবে না, তাকে কোথাও না কোথাও রাখতে হবে। সেটি কাচে হতে পারে,
পলিথিনে হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাঠের উপরে হতে পারে, হাতে করেও হতে পারে। আমরা অনেক সময় হচ্ছে পানি খাওয়ার সময়, টিউবওয়েল থেকে পানি খাওয়ার সময় হাতে পানি জমা করে তারপরে সেটা খাই। অর্থাৎ বিভিন্ন কোনো না কোনো একটা কঠিন পদার্থ কিন্তু ধারণ করবার জন্য লাগে। এখন এই যে কঠিন পদার্থে তুমি তরল পদার্থকে রাখবে, সেইখানে একটি অংশ তো আছে যেখানে তরলটি কঠিনকে স্পর্শ করবে। তাহলে সেই স্পর্শ বিন্দুতে তরল যে তলটি অর্থাৎ তরলের যে পৃষ্ঠটি, সেই পৃষ্ঠে অঙ্কিত যে স্পর্শক, সেটি কঠিনের সঙ্গে তরলের মধ্যে যেই কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি স্পর্শকোণ। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা যদি একটু আলাদা করে দেখে নেই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নেই এটি কেমন হতে পারে, তার আগে আমরা একটু খেয়াল করবো যে এখানে কি কি রাশি বিদ্যমান। এখানে কি বলা হয়েছে, একটি স্পর্শক আঁকতে হবে। স্পর্শকটা কোথায় আঁকা লাগবে, আঁকতে হবে তরলের স্পর্শ বিন্দুতে। কোথায়, কার সঙ্গে স্পর্শক, তরল তলের সঙ্গে অঙ্কিত স্পর্শক। এটি আবার কার সঙ্গে, কোণটা উৎপন্ন করবে হচ্ছে কঠিনের সাথে, অর্থাৎ যে কোণ আমরা মাপবো সেটি হচ্ছে কঠিন পদার্থে যে তলটি থাকবে তার সঙ্গে মাপবো। এখন এই যে দুটি রেখা যখন আমরা পাচ্ছি, এই যে এই তলের একটি এবং কঠিন পদার্থের তলের একটি, যে কোনো দুটি তল কিংবা রেখা যখন একে অপরকে স্পর্শ করে তখন কিন্তু আমরা দুইটি কোণ পাই দুই পাশে। তাহলে সেখানে কোন কোণটি, সেটি হচ্ছে তরলের মধ্যে অর্থাৎ তরলের ভেতর দিকে যে কোণটি উৎপন্ন হবে সেটিকে আমরা বলবো স্পর্শকোণ। এখানে যদি এই কথাগুলো শুনে যদি আমাদের খুব কঠিন মনে হয়ে থাকে, আমরা এই ব্যাপারটি একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব। ছবির মাধ্যমে যখন তোমরা দেখবে তখন দেখবে যে ব্যাপারটি একেবারেই পরিষ্কার হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ছবি দেখি। এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে নিচে হচ্ছে একটি কাচের ফলক এবং তার উপরে এক ফোঁটা পারদ রাখা আছে। পারদ তোমরা অনেকেই দেখে থাকবে, থার্মোমিটারের ভেতরে হচ্ছে পারদ থাকে। তাহলে এই যে পারদের যে একটি ফোঁটা বা পারদের একটি বিন্দু, এই বিন্দুটির যদি আমরা এখন স্পর্শকোণ, এই যে আমরা সংজ্ঞা অনুসারে যদি আমরা এখন স্পর্শকোণ নির্ণয় করতে যাই, আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে নেব স্পর্শ বিন্দু। এই যে এই তলটি পারদকে কোথায় স্পর্শ করেছে, এই বিন্দুতে এসে, অর্থাৎ আমাদের স্পর্শকটি একটা হবে এই বিন্দুতে, কার সঙ্গে, তরলের তলের সাথে। এই যে তরলের তল কোথায়, তরলের তল হচ্ছে এই যে, এটা হচ্ছে তরলের তল। ঠিক আছে, আমি একটু মার্ক করি তাহলে বোঝা যাবে। এই যে এখানে হচ্ছে আমাদের, এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে প্রথমে আমাদের কি প্রয়োজন হবে, আমাদের প্রথমে প্রয়োজন হবে হচ্ছে স্পর্শ বিন্দু। এই যে এই বিন্দুটি হচ্ছে এখানে স্পর্শ বিন্দু। ঠিক আছে, আর তরলের তলটি হচ্ছে এই যে, এটি হচ্ছে তরলের তল। তাহলে স্পর্শ বিন্দুতে এর সঙ্গে আমরা এখন একটি স্পর্শক আঁকবো। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা স্পর্শ বিন্দু খুঁজে পেলাম, তরলের তল খুঁজে পেলাম। এবার আমরা হচ্ছে আমাদের স্পর্শকটি এঁকে ফেলবো। তাহলে এই যে স্পর্শ বিন্দুতে আমরা হচ্ছে একটি স্পর্শক এঁকে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এই স্পর্শক আবার কার সঙ্গে, কঠিনের সঙ্গে। কঠিনটা কোথায় আছে, কঠিনটা আছে হচ্ছে নিচে এই বরাবর। তাহলে আমরা কঠিনটাকে একটু মার্ক করি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কঠিনের তল। এখন এই যে একটা তলের সাথে আরেকটা তলকে যে আমরা কাত করে স্পর্শ করালাম, আমরা কোণ তো পাচ্ছি দুইটা, এটাও কোণ, এটাও উৎপন্ন কোণ। এরপরে আমরা আসবো হচ্ছে সর্বশেষ শর্তে। কি শর্ত, শর্তে বলা হচ্ছে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করা আছে। দেখো এখানে কিন্তু দুইটা কোণ, এই যে বাম দিকে একটা কোণ, এটা তরলের বাইরের দিকে, ডান দিকে একটা কোণ, এটা তরলের ভেতরের দিকে। সংজ্ঞা অনুসারে আমরা কোনটা নিব, আমরা নিব হচ্ছে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রথা অনুসারে, এটা হচ্ছে আমাদের স্পর্শকোণ, অর্থাৎ আমরা এই দিকের কোণটাকে গ্রহণ করব। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখি। আমরা প্রথমে কি করলাম, এই যে এটা হচ্ছে তরল এবং কঠিনের স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুতে এই যে তরলের তল, তার সঙ্গে আমরা একটি স্পর্শক আঁকলাম। এরপরে সেই স্পর্শকটা আবার কঠিনের সাথে, অর্থাৎ যেই তলের উপরে রাখা হয়েছে সেই তলের সাথে যেই কোণ উৎপন্ন করে, কোন দিকে, তরলের ভেতর দিকে, সেটাকে চিহ্নিত করলাম। তাহলে এই যে এই কোণটা এখন আমাদের মেপে আমরা যা পাবো সেটি হচ্ছে কাঁচের সঙ্গে পারদের স্পর্শকোণ। ক্লিয়ার? আচ্ছা, সবসময় যে এমনই হবে তা না। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে একটি কাঁচের তল এবং এই কাঁচের তলের উপরে একটি পানির ফোঁটা পড়ে আছে। ঠিক আছে, এখন একই অবস্থা, এই যে এটি হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু থেকে আমরা হচ্ছে, এই যে স্পর্শ বিন্দু থেকে আমরা স্পর্শক আঁকলাম। এই যে এটা ছিল আমাদের তরলের তল। স্পর্শ বিন্দুতে তরল তলের সাথে আমরা স্পর্শক আঁকলাম। এবার হচ্ছে এই বরাবর আমরা কাঁচের যে তলটি আছে সেটিকে একটু চিহ্নিত করি, এই যে এটি হচ্ছে তল।
এখন আগের মতোই কিন্তু অবস্থা, এই তলের এদিকেও কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও কোণ উৎপন্ন হয়েছে। আমরা কোনটা নিব? আমরা নেব হচ্ছে সংজ্ঞা অনুসারে তরলের মধ্যে যেই কোণ উৎপন্ন হয়েছে, এই যে তরলের মধ্যে হচ্ছে এই দিকটা, তাহলে আমরা এই সাইডটাকে, এই পাশের কোণটাকে চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে আমাদের স্পর্শ কোণ হবে এইটা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সংজ্ঞাটি এবার মনে বুঝতে পেরেছি। কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুতে তরলের তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি ওই তরলের এবং ওই কঠিনের স্পর্শকোণ। এটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। পানির সাথে কাঁচের একরকম, পানির সাথে কাঠের একরকম, পানির সাথে প্লাস্টিকের একরকম, পানির সাথে কচু পাতার একরকম। তোমরা দেখবে পলিথিনের উপরে কিন্তু পানি ছড়িয়ে যায়, আবার কচু পাতার উপরে তুমি যদি পানি জমা করো সেটি একদম ফোঁটার মতো টালটাল করে এবং এক স্থানে জড়ো হয়। আবার আমাদের চামড়ার উপরে পানি ফেললে পানি কিন্তু ছড়িয়ে যায়। ঠিক আছে, তার মানে বিভিন্ন পদার্থের সাথে এর স্পর্শকণের পরিমাণ কিন্তু কম বেশি হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা আবার একটু দেখি, যদি তরলটা হচ্ছে কঠিনকে না ভেজে বা সিক্ত না করে, অনেক কঠিন পদার্থ আছে যারা ভেজে না, যেমন মোমের উপরে পানি পড়লে সেটা কিন্তু ভেজে না, পানি জমা হয়ে থাকে। হাঁসের পালকে পানি পড়লে পানি ভেজে না। তেলযুক্ত কোনো একটা পর্দার উপরে পানি ফেললে সেটা ভেজে না। কচু পাতার উপরে পানি পড়লে ভেজে না। সেই ক্ষেত্রে স্পর্শকণ হবে হচ্ছে স্থূলকণ। ঠিক আছে, কারণ এরকম তখন হচ্ছে ওই তরল পদার্থটা একটা ড্রপের মতো হয়ে যাবে, একটা বিন্দুর মতো হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তরলটা কঠিনকে ভেজায় বা সিক্ত করে, যেরকম তুমি যদি কাগজের উপরে বা কাপড়ের উপরে বা এমনকি চামড়ার উপরেও যদি পানি ফেলো, দেখবে সেই পানিটা কিন্তু ছড়ায় যাচ্ছে, যার উপরে রাখছো তাকে ভেজাচ্ছে, তখন এই ক্ষেত্রে স্পর্শকণ হবে সূক্ষ্মকণ। আমরা যেহেতু ইতিমধ্যে আসঞ্জন বল এবং সংশক্তি বল জেনে এসেছি, এই যে এই অবস্থানে আসলে আসঞ্জন বল এবং সংশক্তি বলের কম বেশির জন্যই এটি হয়ে থাকে। ঠিক আছে, যদি এমন হয় যে এদের নিজেদের অণুর মধ্যে টানটা যদি বেশি থাকে, তাহলে এটা হচ্ছে এরকম গোল হয়ে যাবে, তখন স্পর্শকণ হচ্ছে স্থূলকোণ। আর যদি এমন হয় যে নিজেদের মধ্যে আকর্ষণের চেয়ে কাঁচের সাথে আকর্ষণই বেশি, তখন এটা হচ্ছে এই যে কাঁচের আকর্ষণে ছড়িয়ে পড়বে, তখন থিটা হবে হচ্ছে সূক্ষ্মকণ। ঠিক আছে, তাহলে স্পর্শকণ কিন্তু সূক্ষ্মকণ হতে পারে, স্থূলকণ হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইবারে আমরা আসবো হচ্ছে কৈশিকতার ধারণা। কৈশিকতা কি বলছে? এখানে বলা হচ্ছে কেশের, কেশ হচ্ছে চুলের একটি প্রতিশব্দ, অর্থাৎ চুলের মতো সরু ছিদ্র বিশিষ্ট যে কাঁচনল তাকে আমরা বলি কৈশিক নল। ঠিক আছে, তাহলে কৈশিক নলের মধ্যে আবার যেটি হয়, কৈশিক নলের মধ্যে দিয়ে কোনো একটি তরল পদার্থ ওঠে বা নামে, অর্থাৎ কৈশিক নলের মধ্যে দিয়ে তরল পদার্থের বিশেষ কারণে একটি ওঠানামা দেখা যায়। এই এই যে তার ওঠা বা নামার যে ধর্ম, সেটিকে বলা হচ্ছে কৈশিক ক্রিয়া, বা এক কথায় বলা হয়ে থাকে কৈশিকতা। ঠিক আছে, এটি কিন্তু যে কোনো নলে হবে না, এটি কিন্তু মোটা নলের মধ্যে হবে না, অত্যন্ত চিকন নল। কেমন চিকন? যখন চুলের কাছাকাছি ব্যাসার্ধ বিশিষ্ট যে নল, সেটির জন্য শুধুমাত্র এই কৈশিকতা ধর্মের উদ্ভব হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে স্পর্শকণ সম্পর্কে জানলাম, কৈশিক নল সম্পর্কে জানলাম, এবং কৈশিক নলে কি ঘটে অর্থাৎ কৈশিকতা, সেটি সম্পর্কে জানলাম। এখন কৈশিকতা কিভাবে ঘটে আমরা একটু দেখে নিই। কৈশিক অর্থাৎ কৈশিক নলে তরল কেমন আচরণ করে সেটি একটু দেখে নিই। আমরা একটু আগে কি জেনেছি? তরল যদি কঠিনকে না ভিজে বা সিক্ত না করে, সেক্ষেত্রে স্পর্শকণ হবে হচ্ছে স্থূলকণ। আর তরল যদি কঠিনকে ভেজে বা সিক্ত করে, সেক্ষেত্রে স্পর্শকণ হবে সূক্ষ্মকণ। তাহলে আমরা একটু দেখে নেই, এই যে এখানে কি হচ্ছে, এখানে একটি এই যে ঢেউ ঢেউ অংশটি, এটি হচ্ছে একটি তরল পদার্থ। এই যে মোটা সবুজ দাগটি, এটি হচ্ছে একটি কৈশিক নলের প্রস্থচ্ছেদ। এই যে এখানে এই যে দাগ দাগ দেওয়া যে পদার্থটি, এটি হচ্ছে আরেকটি তরল পদার্থ, এবং এই যে নীল রঙের যে মোটা দাগটি, সেটি হচ্ছে তার কৈশিক নলের দুই প্রান্ত। এখন এই যে কৈশিক নলটি দেখো, কৈশিক নল অর্থাৎ নলটি অবশ্যই অন্য কোনো পদার্থ দ্বারা তৈরি, কাঁচের কিংবা প্লাস্টিকের কিংবা অন্য কোনো পদার্থের। যেখানেই একে স্পর্শ করেছে সেখানেই কিন্তু এখানে এটি বেঁকে গিয়েছে। ঠিক আছে, এই যে এটি হচ্ছে স্পর্শকণ, এটি হচ্ছে স্পর্শকণ। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে স্পর্শকণটি হচ্ছে স্থূলকণ, এই ক্ষেত্রে স্পর্শকণটি হচ্ছে সূক্ষ্মকণ। এখন এখানে যেহেতু স্পর্শকণটি স্থূলকণ, সে কারণে এটি কিন্তু নামতে গিয়ে একটু বেশি নেমে পড়ে, আবার এখানে এটি উঠতে গিয়ে একটু বেশি উঠে পড়ে। কেন উঠে পড়ে? কারণ এই বিন্দুতে এখানে হচ্ছে পৃষ্ঠটান কাজ করছে। পৃষ্ঠটান আমরা কি জানি? পৃষ্ঠটান হচ্ছে তরলের স্পর্শ বিন্দুতে কোন একটি রেখা বরাবর উভয় দিকে ক্রিয়া করে, অর্থাৎ এদিকেও ক্রিয়া করে, এদিকেও ক্রিয়া করে। ঠিক আছে, এখন এই যে
পৃষ্ঠটান একে এদিকে যে টানছে, পৃষ্ঠটানের টানার কারণে এই পৃষ্ঠটানকে, এই যে ঊর্ধ্বমুখী যে অংশটি, একে যদি আমরা দুইটি উপাংশে ভাগ করি, একটি হচ্ছে এই বরাবর এবং একটি হচ্ছে এই বরাবর, বাইরের দিকের যে অংশটি দেখো, এইটিকে ক্যান্সেল করার জন্য কিন্তু এইদিকে আরেকটি অংশ আছে, ঠিক আছে, কিন্তু উপরের দিকে যে অংশটি, এর উপাংশটিও উপরের দিকে, এর উপাংশটিও উপরের দিকে, ঠিক আছে। আমরা একটু আলাদা ছবিতে দেখে আসি। এই যে এখানে আমরা একটু দেখতে পাবো, এখানে এই যে টি এর যে দুইটি উপাংশ, তাদেরকে যদি আমরা একটু ভাগ করে লিখি, আমরা এইদিকে একটা অংশ পাবো, এই অংশটা হবে একটা অংশ, এইদিকে আরেকটা অংশ পাবো, এটা হবে টি এর বাকি অংশ, বাকি উপাংশ, ঠিক আছে। এখন থিটাটা কোন দিকে আছে, থিটা এদিকে, তার মানে এইদিকে তার পরিমাণ হবে হচ্ছে টি কস থিটা পরিমাণ, আর এইদিকে তার পরিমাণ হবে হচ্ছে টি সাইন থিটা পরিমাণ। এখন এদিকে যদি একটা টি সাইন থিটা থাকে, এখানে আমরা কৈশিক নলের প্রস্থচ্ছেদ দেখাচ্ছি, আসলে তো ব্যাপারটা হচ্ছে এটা এইরকম একটা গোল পাইপের মতো, ঠিক আছে, এবং যার ব্যাসার্ধ ধরো, যার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এই যে এই পুরা চারপাশ জুড়ে যতখানি সে হচ্ছে এই তরল পদার্থটিকে স্পর্শ করে আছে, সেই পরিমাণটা হচ্ছে 2 পাই আর পরিমাণ, ঠিক আছে। এখন এই প্রান্তেও তো একই অবস্থা, এই প্রান্তেও হচ্ছে এদিকে একটা টি সাইন থিটা থাকবে, এদিকে একটা টি কস থিটা থাকবে। দেখো টি সাইন থিটা কিন্তু একটা এদিকে একটা এদিকে, এরকম প্রত্যেকটা বিন্দুতে কিন্তু টি সাইন থিটা দুইটা মুখোমুখি অংশ থাকবে, তাহলে এই অংশটা এবং এই অংশটা একজন আরেকজনকে নাকচ করে দিবে, কাটাকাটি করে দিবে, কিন্তু টি কস থিটা সবাই উপরের দিকে মুখ করে আছে না, সে কারণে এই টি কস থিটা গুলো কিন্তু আবার এই 2 পাই এর সাথে গুণ হয়, এটি হচ্ছে আমাদের পৃষ্ঠটানজনিত বলের উপাংশ, আর এটি হচ্ছে মোট দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা মোট ঊর্ধ্বমুখী যে বলের পরিমাণ পাবো এই বরাবর, সেটি হবে 2 পাই আর টি কস থিটা, ঠিক আছে। এখন দেখো এই যে পানিটা যে উঠে আসলো, এখানে তো পানির একটা ভর আছে, পানির একটা ভর আছে মানে পানির একটা ওজনও আছে, দ্যাট ইজ এমজি। এটা ওজনটা কাজ করবে হচ্ছে এইভাবে। তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা দুইটা বল পেলাম, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে। এখন যদি এমজিটা বেশি হয় তাহলে এটা নিচের দিকে নেমে আসবে, যদি 2 পাই আর টি কস থিটা বেশি হয় তাহলে এটা উপরের দিকে উঠে যাবে। আর বলের সাম্যাবস্থা থেকে আমরা এটা জানি, যদি এটা স্থির হয়ে যায় তখন অবশ্যই এই যে 2 পাই আর টি কস থিটা এবং এই এমজি এরা দুইজন সমান সমান হবে। একই বিন্দুতে দেখো, একই বিন্দুতে এখানে দুইটা বল আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। যদি এই দুইটা বলের প্রভাব, যদি প্রভাবের কারণে নিচ বল যদি শূন্য হয়, তার মানে অবশ্যই এদের দুজনের পরিমাণ হচ্ছে সমান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু এবার হিসাব করে দেখি। এখানে দেখো সাম্যাবস্থায় কি পেলাম, সাম্যাবস্থায় অবশ্যই 2 পাই আর টি কস থিটা সমান সমান হচ্ছে এমজি। তাহলে আমরা একটু এখানে হিসাব করি, কৈশিক নলে যতটুকু পানি উঠে গেল, এই পানির স্তম্ভের যে ভর, ভর আমরা কি করে পেতে পারি, ভর পেতে পারি আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করে। এখন এই আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে পাই আর স্কয়ার এইচ প্লাস আর বাই 3 ইন্টু রো। কি করে হলো আমরা একটু হিসাব করে দেখি কি করে হচ্ছে। এখানে দেখো, এখানে যে পানির অংশটা, পানির অংশটা কি রকম, পানির অংশটা দেখতে হচ্ছে অনেকটা এই রকম, এদিকে একটা অংশ, এরকম, আর উপরের যে অংশটা, উপরের অংশটা হচ্ছে এই রকম, ঠিক আছে, এরকম না। এই যে উপরের এই যে এখানে যে অংশটা, এই অংশটুকু আমরা যদি একটু মার্ক করি, এই যে আমরা হচ্ছে পানির উপরে যে অংশটি উঠে এসেছে শুধুমাত্র এই অংশটুকু মার্ক করলাম, ঠিক আছে, এই যে এই অংশটুকু। আচ্ছা, এই যে লাল দাগ দিয়ে আলাদা করে যেটুকু চিহ্নিত করলাম, এটার চেহারা কেমন, এরকম না। এখন এর মধ্যে দেখো, এর মধ্যে দুইটা অংশ আছে, ঠিক আছে, এর মধ্যে আবার দুইটা অংশ আছে। কোন অংশ, আমরা হচ্ছে এই পর্যন্ত যদি ভাগ করি, এই পর্যন্ত একটা অংশ, এর উপরের একটা অংশ, তাহলে দেখো নিচের অংশটার অবস্থা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে। আমরা প্রথমে কি বলেছিলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে যতটুকু পানি উঠে আসলো, এই উচ্চতাটুকুকে আমরা যদি এইচ বলি, অর্থাৎ এই যে পানির তল থেকে এর পর্যন্ত যে উচ্চতা, এটাকে যদি আমরা এইচ বলি, তাহলে এটা একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ বা দৈর্ঘ্য হচ্ছে এইচ, আর
এইটুকু কত, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এটার যে আয়তন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখন এর উপরে তো আরেকটু অংশ আছে, এই যে এরকম আরেকটু অংশ আছে না, এই যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু। আচ্ছা, এই অংশটুকু আমরা কোত্থেকে পাবো? এই অংশটুকু আমরা পাবো হচ্ছে এইরকম একটা, এই যে এইরকম একটা অংশ যার এদিকে হচ্ছে আর, যার এদিকেও হচ্ছে আর। ঠিক আছে, এটুকু হচ্ছে একটা একদম নিখুঁত অর্ধবৃত্ত। ঠিক আছে, মানে অর্ধগোলক। তাহলে এই অংশ থেকে আমরা যদি উপরের অংশটা, এই যে এই অংশটুকু যদি ফেলে দেই, ঠিক আছে, এই যে এরকম একটা অংশ ছিল, এর থেকে উপরের মাথাটা, যে ধরো আইসক্রিমের বাটি থেকে আমরা যখন চামচ দিয়ে আইসক্রিম কেটে নেই, কি হয়, ওখানে একটা গর্ত হয়ে যায় না? এখানে হচ্ছে আমরা এরকম একটা গর্ত করছি, এই যে এই অংশ থেকে আমরা এই অংশটুকু মাইনাস করে দিলাম। তাহলে আমরা কি পাবো? এই যে উপরের অংশটুকু বাদ গেলে এখন শুধুমাত্র এই নিচের অংশটুকু থাকবে, এরকম দেখতে একটা অংশ। ঠিক আছে, এরকম একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম একটা অংশ যদি থাকে, তাহলে এখন দেখো এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু আর, এটুকু একটা সিলিন্ডার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে পাই আর কিউব। একটা পুরা গোলক হলে তার কি হতো, একটা পুরা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে তো পুরা গোলক নাই, কতটুকু আছে, অর্ধেক আছে, তাহলে এটা হচ্ছে 2/3 পাই আর কিউব। 4/3 এর অর্ধেক হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে দেখো পাই আর কিউব থেকে তুমি 2/3 পাই আর কিউব বাদ দিলা, তাহলে এই নিচের বাকিটুকু কত হবে? বাকিটুকু হবে হচ্ছে 1/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এই যে উপরের এই অংশটা হচ্ছে 1/3 পাই আর কিউব। তাহলে এইবার এই পুরাটার যদি আমরা আয়তন নির্ণয় করি, এই পুরো অংশটা, এই অংশের দেখো নিচের অংশ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, উপরের অংশ হচ্ছে 1/3 পাই আর কিউব। তাহলে এই দুইটাকে এখন যোগ করো, পাই আর স্কোয়ার দুই জায়গাতেই কমন, পাই আর স্কোয়ার কমন নিলে এখান থেকে আসলো এইচ, প্লাস এখান থেকে পাই আর স্কোয়ার কমন নিলে এই যে পাই আর কিউবের থেকে দুইটা আর চলে গেল, বাকি থাকলো একটা আর, এই যে 1/3, তাহলে এইচ প্লাস আর বাই 3। বুঝে গেছে? বুঝেছো সবাই? আচ্ছা, ঠিক আছে, সবাই যদি বুঝতে পারো তাহলে এখন আমরা হিসাবটা বুঝতে পারলাম যে কি করে এটার আয়তন হচ্ছে এই পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এম সমান সমান ভিরো, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3 রো। তাহলে একটু আগে আমরা যেটি বলেছিলাম, এই যে সাম্যাবস্থায় 2 পাই আর টি কস থিটা সমান সমান এমজি, অর্থাৎ এই যে এম এর বদলে আমরা এখন এম এর মানটি, এই যে এম এর মানটি এখান থেকে এখানে বসিয়ে দিলাম, তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3 ইন্টু রো জি। দুই পাশে এখন দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা, এই যে পাই আর পাই কাটে, আর স্কোয়ারের থেকে একটা আর কাটে, এরপরে আর কিছু কিন্তু কাটছে না। তাহলে আমরা যদি এবার গুছিয়ে লিখি, আমরা এখানে টি এর রাশিমালা বের করতে চাচ্ছি, তাহলে টি কে আমরা যদি আলাদা করে ফেলি আর বাকি সব কিছু যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, আমরা পাচ্ছি টি সমান সমান এইচ প্লাস 1/3 রো জি আর ডিভাইডেড বাই 2 কস থিটা। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমরা হচ্ছে কৈশিকতা সংক্রান্ত একটি জুরিনের সূত্র নামে একটি সূত্র রয়েছে। এই যে দেখো একটু আগে আমরা কি দেখেছি, টি সমান সমান এইচ প্লাস 1/3 আর রো জি আর ডিভাইডেড বাই 2 কস থিটা। আর এর মান যদি খুবই কম হয় তখন এইচ এর তুলনায় 1/3 কে আমরা অগ্রাহ্য করতে পারি, এই শর্তে। এটা কিন্তু সবসময় পারবো না, কখন? যখন আর এর মান এইচ এর তুলনায় খুবই কম হবে তখন আমরা এটি করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি টি সমান সমান এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। ঠিক আছে, এখন খেয়াল করো, তাপমাত্রা যদি স্থির থাকে, এর আগে আমরা পৃষ্ঠটানের বিভিন্ন ধর্ম পড়ে এসেছি বইতে, তার মধ্যে পৃষ্ঠটান হচ্ছে তাপমাত্রার সঙ্গে নির্ভরশীল। তাই তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পৃষ্ঠটান স্থির, কোন একটি নির্দিষ্ট স্থানে জি এর মান অবশ্যই স্থির, এবং তাপমাত্রা যদি স্থির থাকে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রো অর্থাৎ ঘনত্ব স্থির। তাহলে দেখো এখানে যে রাশিগুলো আছে, ঠিক আছে, তাহলে সবই যদি স্থির থাকে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে এইচ এবং আর এর মধ্যে, এইচ এবং আর বাদে বাকি সবগুলোই যেহেতু ধ্রুব রাশি, তার মানে এইচ ইন্টু আর হচ্ছে একটা ধ্রুবক, বা এইচ হচ্ছে প্রপোর্শনাল টু 1/r। অর্থাৎ একে আমরা যদি কথায় বলি
কৈশিক নলে এইচ কি, এইচ ছিল হচ্ছে কোন একটি তরলের অধিক্ষেপ বা অবক্ষেপ, অর্থাৎ উত্থান বা পতন। এখন আমরা যেটি একটু আগে হিসাব দেখেছি সেটি হচ্ছে তরলের উত্থানের বা আরোহণের বিপরীত কিও কিন্তু হতে পারে, যেখানে স্থূল স্পর্শকোণ রয়েছে, অর্থাৎ পারদের ক্ষেত্রে পারদ হচ্ছে উপরের দিকে উঠে না আসে, নিচের দিকে দেবে যায়। আচ্ছা, তাহলে এখন যেটি হোক, এই যে তরলের যে উচ্চতার পার্থক্য হয় সেই উচ্চতার পার্থক্য অর্থাৎ এইচ, এই রাশিটি হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ কৈশিক নলে কোন তরলের অধিক্ষেপ কিংবা অবক্ষেপ অর্থাৎ উত্থান কিংবা পতনের পরিমাণ সেটি হচ্ছে নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে বিজ্ঞানী জুরিনের নামানুসারে একে বলা হয়ে থাকে জুরিনের সূত্র। ঠিক আছে, তাহলে তুমি যদি বিভিন্ন আকৃতির অনেকগুলি কৈশিক নল নাও, বিভিন্ন ব্যাসার্ধের কৈশিক নল নাও, দেখবে যেটার ব্যাসার্ধ সবচেয়ে কম সেটার মধ্যে তরল পদার্থের উত্থান সবচেয়ে বেশি, আর যেটার ব্যাসার্ধ সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে চওড়া সেটাতে তরল উঠবে সবচেয়ে কম। ক্লিয়ার? আচ্ছা, একে যদি আমরা গ্রাফের সাহায্যে স্থাপন করি, গ্রাফে দেখাই, তাহলে এটির গ্রাফ হয় এরকম। এই যে এদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে এইচ এর মান। দেখো এই যে আর এর মান যত বৃদ্ধি পাচ্ছে এইচ এর মান কিন্তু তত কমে যাচ্ছে। এটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৈশিকতা সংক্রান্ত জুরিনের যে সূত্র সেটি জেনে ফেললাম। এবারে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব কৈশিকতা সংক্রান্ত। এখানে বলা হচ্ছে কাঁচের তৈরি 0.2 mm ব্যাসের একটি কৈশিক নলে পানির আরোহণ নির্ণয় করো, যেখানে পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার, ঘনত্ব হচ্ছে 10³ কেজি পার মিটার কিউব, পানি এবং কাঁচের স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হচ্ছে কি কি দেয়া আছে তার একটু তালিকা করে ফেলি। এখানে কি কি দেয়া আছে? প্রথমে দেয়া আছে 0.2 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নল। কি দেয়া আছে? দেয়া আছে 0.2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কৈশিক নল। অর্থাৎ আমাদের প্রথমেই যেটি দেয়া আছে সেটি দেয়া আছে ডি সমান সমান 0.2 মিলিমিটার। ঠিক আছে, 0.2 মিলিমিটার মানে কি? 0.2 মিলিমিটার মানে হচ্ছে আচ্ছা 0.2 মিলিমিটার মানে 2 × 10⁻⁻4 মিটার। ঠিক আছে, এখন আমাদের কি প্রয়োজন? আমাদের কি ব্যাস প্রয়োজন? না, আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ আর সমান সমান 2 এর অর্ধেক 1 × 10⁻⁻4 মিটার। ঠিক আছে, এরপরে কি বলা আছে? এরপরে হচ্ছে পানির পৃষ্ঠটান দেয়া আছে, অর্থাৎ টি সমান সমান 72 × 10⁻³ নিউটন পার মিটার। ঠিক আছে, এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে পানির ঘনত্ব, অর্থাৎ রো সমান সমান 10⁻³ কেজি পার মিটার কিউব। আরেকটা কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে পানি এবং কাঁচের স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি, অর্থাৎ এখানে থিটার মান হচ্ছে 8 ডিগ্রি। আমাদের এই প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে? এই গাণিতিক সমস্যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কৈশিক নলে পানির আরোহণ নির্ণয় করা। অর্থাৎ এখানে আসলে জানতে চাওয়া হয়েছে এই যে ঘটনা ঘটছে এখানে এইচ সমান সমান কত। তাহলে আমরা কি জানি? একটু আগেই আমরা যেটি জেনে এসেছি, আমরা কি জেনে এসেছি সেটি আমরা এখন লিখে ফেলতে পারি। আমরা জেনে এসেছি যে টি সমান সমান এইচ রো জি আর ডিভাইডেড বাই 2 cos থিটা। ঠিক আছে, এখানে আমরা আপাতত সোজা চেহারাটাই নিলাম। আচ্ছা, আমাদের তো টি দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এইচ। তাহলে এটিকে আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে আমরা পাবো এইচ সমান সমান 2 cos থিটা উপরে চলে আসবে, তাহলে 2t cos থিটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে রো জি আর। ঠিক আছে, তাহলে এবার মান বসাও। এখানে 2 × 72 × 10⁻³ cos 8 ডিগ্রি। ঠিক আছে,
আর নিচে আমাদের কি আছে, রো হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 9.81 ইন্টু আর এর মান 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা যদি এবার হিসাব করে ফেলি, আমরা পাই 14.35 ইন্টু 10 টু দি পাওয়ার -2। দেখো এখানে আমরা সব একক ব্যবহার করেছি কিন্তু এসআই এককে, অর্থাৎ এটি হবে আমাদের মিটার একক। এখন 10 টু দি পাওয়ার -2 মানে আসলে সেন্টিমিটার, তাহলে এটি হচ্ছে প্রায় 14.35 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে আমাদের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি বলছিলাম, এখানে হচ্ছে আমরা একটি গাণিতিক সমস্যারও সমাধান করে ফেললাম পৃষ্ঠটানের যে নতুন যে আমরা সূত্রটি শিখলাম সেই সূত্রটি ব্যবহার করে। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ। তোমরা সকলেই জানো পাবনা সহ সারা দেশে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড পরিস্থিতি খুবই খারাপ। আমরা আশা করি আমরা এই অবস্থান থেকে খুব দ্রুত উত্তরণ পাবো। তার আগ পর্যন্ত সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকো। এবং খুব সম্ভবত এই ঈদ উল আজহার পূর্বে এটি তোমাদের সঙ্গে আমার সর্বশেষ অনলাইন ক্লাস। সে কারণে এই ক্লাসে উপস্থিত বা এই ক্লাসে সংযুক্ত যারা ছিলেন তাদের সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ঈদের পরে আবার সবার সঙ্গে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।